সুপ্রভাত বন্ধুরা, আজ 20 ফেব্রুয়ারি শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তি সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। লক্ষ্য ছিল ইরান সংকট সুরাহা করা। তবে আলোচনার পরেই রাশিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে তেহরান এবং মস্কো। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এই মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে ইস্তাম্বুল থেকে আর এক সূত্রের খবর হলো, রাশিয়া, চীন ও ইরান হরমুজ প্রণালীতে যৌথ মহড়ার জন্য জাহাজ মোতায়েন করেছে। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রপতির সহকারী নিকোলাই প্যাক্রোসেভ বলেছেন, রাশিয়া, চীন এবং ইরান হরমুজ প্রণালীতে যৌথ মহড়ার জন্য নৌযান মোতায়েন করেছে। সাপ্তাহিক সংবাদ মাধ্যম আর্গুমেন্ট আই ফ্যাক্টরির সাথে এক সাক্ষাৎকারে প্যাক্রোসেভ বলেছেন, রাশিয়া পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ভূমধ্য সাগরে বহু মেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। অর্থাৎ সেখানে শুধু রাশিয়াই নয়, চীনও যোগ দিচ্ছে। সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে মানুষ এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছে। কাল্পনিক মনে হলেও ইউরোপের দেশ এস্তোনিয়ায় এখন নিয়মিত এই দৃশ্য দেখা যাচ্ছে। এবারে শীতে উত্তর ইউরোপে তাপমাত্রা এতটাই কমে গেছে, সেখানে হ্রদ, নদী, এমনকি সমুদ্রের জল পর্যন্ত জমে শক্ত বরফে পরিণত হয়েছে। ফলে এখন এস্তোনিয়ার নাগরিকেরা জমে যাওয়া বরফ সমুদ্রের ওপর দিয়ে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ পথ গাড়ি চালিয়ে দেশটির দুই প্রধান দ্বীপের মধ্যে যাতায়াত করতে পারছেন। দীর্ঘদিন ধরেই গুরুতর চোখের সমস্যায় ভুগছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেটার ইমরান খান। তাঁর স্বাস্থ্য নিয়ে পরিজনের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে চলেছেন দেশ বিদেশের একের পর এক ক্রিকেট তারকা। এরই মধ্যে বুধবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরানের সঠিক চিকিৎসার দাবিতে পথে নামল। এই দিন বিক্ষোভকারীরা পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ করে দেন এবং ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থান কর্মসূচি পালন করেন। ভোটের ফল প্রকাশের পরেই মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে বুধবার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তারেকের প্রতিশ্রুতি, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনা, শেষ কথা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করা এবং একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। আচমকাই বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুত্র বিলাল এরদোয়ান। তার সঙ্গে রয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের সহযোগী সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার ঠিক পরের দিনই এই সফর হওয়ায় কূটনৈতিক ও রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। সূত্রের দাবি, সফরটি আগে থেকে প্রকাশ্যে জানানো হয়নি। বুধবার সকালে ঢাকায় পৌঁছে তাঁরা প্রথমেই হোটেলে যান, পরে টিকার স্থানীয় দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল সেন্টারের উদ্বোধনে যোগ দেন। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে সাম্প্রতিক পরিবর্তনের পর টিকার আর্থিক সহায়তায় এই প্রকল্প শুরু হয়েছিল। ফলে সফরের রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। আসছি দেশের খবরে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দ্য কেরালা স্টোরি 2 একটি প্রচারমূলক ছবি এবং তিনি রাজ্যের মানুষকে এই সিনেমা দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। দ্য কেরালা স্টোরি 2 এর ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই বিতর্কে ঝড় ওঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ন ছবিটিকে রাজ্যের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের জন্য ভয়ঙ্কর বলে ব্যাখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, মুক্তি আসন্ন এই চলচ্চিত্র কেরালার ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে ক্ষুণ্ণ করতে পারে, যা তার মতে রাজ্যের পরিচয়ের মৌলিক ভিত্তি। তিনি আরও বলেন, ছবির প্রথম ভাগের উদ্দেশ্য ছিল রাজ্যের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং তার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে দুর্বল করা।
ভারতীয় জনতা পার্টির কাছে ইতিহাস কখনো পথপ্রদর্শক হিসেবে কাজ করেনি, বরং এটিকে সবসময় তারা একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যে কোনো ইসলামী বিষয় সামনে এলে বেছে বেছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তারা। মহারাষ্ট্র রাজ্যে অতীতে বিজেপি নিজেদের ভিত মজবুত এবং রাজ্যে মেরুকরণ সৃষ্টি করতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের নাম বারবার ব্যবহার করেছে। এখন নতুন এক মোড়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে টিপু সুলতানকে। মহীশূরের 18 শতকের এই শাসকের ইতিহাসকে এখন খুঁড়ে বার করা হচ্ছে। একই কৌশলে তাকেও নতুন নতুন কাহিনী দিয়ে মুড়ে খলনায়ক বানানোর চেষ্টা শুরু হয়েছে। এই বক্তব্য প্রকাশিত হয়েছে একটি সামাজিক দৈনিকে। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হওয়া ইরাবতী নদীর জল নিয়ন্ত্রণের পক্ষে হাঁটতে চলেছে নয়াদিল্লি। জানা গেছে, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমানায় ইরাবতীর ওপর শাহপুর কান্দি বাঁধের কাজ প্রায় শেষের পথে। নির্মাণ শেষ হলে ইরাবতী নদীর অতিরিক্ত জল পাকিস্তানে প্রবেশ আটকানোর পথে হাঁটতে পারে কেন্দ্র। জানা যাচ্ছে এমনটাই। কেন্দ্রের এমন পদক্ষেপের ফলে গরমের মরশুমে পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে খরা পরিস্থিতি তৈরি হতে পারে মনে করছেন ভূ রাজনীতির বিশেষজ্ঞরা। ভিডিওতে হাবিবগঞ্জের একটি থানা পোড়ানো এবং সেখানকার এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে মারার দায়িত্ব স্বীকার করা বাংলাদেশি যুবক মাহাদি হাসান ওরফে আহমেদ রেজা হাসান মাহাদিকে বুধবার দিল্লি থেকে আটক করে ঢাকার বিমানে তুলে দেশে ফেরত পাঠালো রাজধানীর পুলিশ। ঢাকায় পৌঁছানোর পর প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে তাকে মুক্তি দেয় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। ভিন রাজ্যে হানা দিয়ে বড় সাফল্য কলকাতা পুলিশের। ভোটের আগে বিহারের ভাগলপুরে হানা দিয়ে অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতার পুলিশ। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাংলায় পাচার করা হবে গোপন সূত্রে এমন খবর পেয়ে বিহারে অভিযান চালায় বাংলার পুলিশ। এরপরে কলকাতা পুলিশ, বিহার এসটিএফ ও ভাগলপুর মধুসূদনপুর থানার যৌথ অভিযানে ধরা পড়ল এই সক্রিয় অস্ত্র কারখানা। মঙ্গলবার রাতে এই অভিযানে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। কারখানায় তল্লাশি পর 20টি সেমি ফিনিশ 7.65 mm পিস্তল সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের পিছনে অন্য কোনো হাত রয়েছে কিনা তাও তদন্ত করছে পুলিশ। এখন রাজ্যের খবর। ভোট থেকে উচ্চশিক্ষা, সব অধিকার রক্ষায় জোট বাঁধুন। বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে সোচ্চার হতে বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক কনভেনশনে অংশ নিয়ে মোহাম্মদ সেলিম বামফ্রন্ট সরকারের সময়ে কিভাবে সংখ্যালঘুদের উচ্চশিক্ষায় সুযোগের সম্প্রসারণ ঘটাতে আলিয়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছিল, বৈদেশিক ও বিশেষত মধ্য এশিয়ার দেশগুলির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন ও শিক্ষা সংক্রান্ত আদান প্রদানের পরিকল্পনা হয়েছিল ইত্যাদির উল্লেখ করে বর্তমান সময়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত অভাবের পিছনে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। এদিন কনভেনশনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের পরিকাঠামোগত অভাব, নতুন আধুনিক বিষয়ের ওপরে কোর্সের চাহিদা পূরণ না হওয়া, বাজেট বরাদ্দ দেখিয়েও তার বেশিরভাগই খরচ না করা ইত্যাদির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বপ্নকে অগ্রাহ্য করা হচ্ছে। বন্যাপীড়িত ঘাটালের গ্রামীণ সড়ক রাস্তাগুলো যেন মরণ ফাঁদ। অপরদিকে আবাস যোজনার কারণে সেই বেহাল রাস্তা অনেকটা দখল করে সেখানেই বালি, ইট, স্টোন চিপ মজুত করে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সেই রাস্তায় টোটোতে চড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসার সময় বালি স্তূপের চাকা পিছলে উল্টে আহত হয় 6 জন পরীক্ষার্থী সহ টোটো চালক। স্থানীয় পথ চলতি মানুষ তড়িঘড়ি তাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে 4 জন পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। তাদের মধ্যে গুরুতর জখম হন 2 পরীক্ষার্থী। প্রশাসনকে জানিয়ে হাসপাতালের বেডেই তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, ঘাটালের রত্নেশ্বর বাটি থেকে ঘাটালের বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছিল একই গ্রামের ওই 6 জন পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা শৃঙ্খলামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা স্থানান্তর নিয়ে আগের রায় পুনর্বিবেচনার আর্জি আদালত নাকচ করে দিয়েছে। বিচারপতি শ্রী হরিশঙ্কর ও বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রিভিউ পিটিশনটির কোনো মেরিট না থাকায় তা খারিজ করা হলো। এর আগে 2022 সালে 7 মার্চ দিল্লি
হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DN প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চ আলাপনের করা মূল আবেদন খারিজ করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ, আগের রায়ে কোনো স্পষ্ট ত্রুটি বা আইনগত ভুলের ইঙ্গিত পাওয়া যায়নি যা রিভিউয়ের ভিত্তি হতে পারে। বেলডাঙ্গা মামলায় নতুন করে আইনি লড়াই শুরু হলো। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তথ্য তুলে দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। রাজ্যের প্রশ্ন, যখন বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন তখন নিম্ন আদালত কিভাবে তথ্য হস্তান্তরের নির্দেশ দিতে পারে? শুক্রবারে এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একই মামলায় বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছে NIA। তদন্তকারীদের অভিযোগ, বেলডাঙ্গা মামলায় ধৃতদের কলকাতায় আদালতে হাজির করাতে গিয়ে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাজ্য পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা না মেলার অভিযোগ। NIA জানিয়েছে, এর আগেও দুবার ধৃতদের কলকাতায় আনা যায়নি। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সরাসরি আদালতে হাজির করা জরুরি। এই যুক্তি তুলে ধরে সংস্থা আদালতের কাছে অনুমতি চেয়েছে যাতে তারা নিজেরাই নিরাপত্তার দায়িত্ব নিয়ে অভিযুক্তদের কলকাতায় আনতে পারে। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। পাহাড়ের মাথায় জমে থাকা বিশাল বরফের স্তরকে বলা হয় হিমবাহ। সেই হিমবাহ হঠাৎ যদি খুব দ্রুত এগোতে শুরু করে তাহলে কি হতে পারে? বিজ্ঞানীরা বলছেন, এমন ঘটনা এখন আর কোনো কল্পনা নয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই হাজার হাজার হিমবাহ হঠাৎ দ্রুত গতিতে ছুটে চলেছে। এতে মানুষের ও পরিবেশের দুটোই বড় ঝুঁকিতে পড়ছে। একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বজুড়ে 3100টির বেশি হিমবাহে এই অস্বাভাবিক গতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে অন্তত 81টি হিমবাহকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব হিমবাহ হঠাৎ এগোলে বড় ধরনের ক্ষতি হতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার রিভিউস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট পত্রিকায়। গবেষণাটি করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ স্পোর্টস মান্থ বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, এই সব হিমবাহ মূলত আর্কটিক অঞ্চল, এশিয়ার উঁচু পাহাড়ি এলাকা এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় বেশি দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি হিমবাহের গতি বেড়েছে কারাকোরাম পর্বতমালায়। সে খেলার খবর, ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ঘিরে আবার উত্তাল বিশ্ব ফুটবল। এই পরিস্থিতিতে ফিফা জানিয়েছে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নতুন আইন নিয়ে আসার ভাবনা তাদের। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস করতে নামার সঙ্গে সঙ্গে বিশ্ব রেকর্ড করেছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হলো তাঁর। কিন্তু এদিনই অস্ট্রেলিয়ার কাছে 19 রানে পরাজিত হয় ভারত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।